তোমাতেই বিভোর থাকি পর্ব ৪ কলমে সুমাইয়া সাদিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে বসে আছে সবাই দীপ্তি বেগম নাহিদ ওয়াফি রাতুল ইয়ামিন দীপ্তি বেগমের অবস্থা বিধ্বস্ত কান্নার ফলে চোখগুলো ফুলে উঠেছে ফর্সা নাকখানা লাল হয়ে আছে চুলগুলো এলোমেলো সামনের দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে ওয়াফি মাকে একপাশ থেকে জাপটে ধরে রেখেছে যেন উঠতে না পারে তাদের সাথে মাথার ওপরে দাঁড়িয়ে আছে রাতুল আর ইয়ামিন রাতুল মুখ টিপে হাসছে তার দিকে অগ্নিচোখে তাকিয়ে আছে ইয়ামিন নাহিদ তাদের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে ফেলে দীপ্তি বেগমের দিকে তাকিয়ে আছেন নাহিদ কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না বারবার কোনো অদৃশ্য বাধা আটকে দিচ্ছে সকল কথা গলায় আটকে আসছে মনে হচ্ছে বুক ধুকপুক করছে নাহিদের প্রায় ১ ঘণ্টা পর নিজের সাথে যুদ্ধ করে এইবার মুখ খুলে দীপ্তি বেগমের দিকে তাকিয়ে আবার সামনে তাকায় শুকনো কাশি দিয়ে কথা শুরু করে নাহিদ আন্টি আপনাদের কি কোনো শত্রু আছে নিম্ন কণ্ঠে শুধায় নাহিদ দীপ্তি বেগম সামনে থেকে দৃষ্টি সরিয়ে এইবার নাহিদের দিকে দৃষ্টি স্থির রাখে একদম শান্ত হয়ে তাকিয়ে আছে দীপ্তি বেগমের চোখের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে ফেলে নাহিদ হাতের সাথে হাত কাচুমাচু করে বলে আমার কেন বাকি কথা অসমাপ্ত রেখেই আগমন ঘটে ডাক্তার মহসিনের মুখখানা কালো করে ওটি থেকে বের হয়ে আসেন দীপ্তি বেগম অস্থির হয়ে দাঁড়িয়ে পড়ে ডাক্তারের মুখোমুখি দাঁড়ায় আমার ছেলের কি অবস্থা ডাক্তার দীপ্তি বেগম অস্থির হয়ে দাঁড়িয়ে ছলছল চোখে তাকিয়ে প্রশ্ন করে বসেন ডাক্তার মুখের মাস্ক খুলে শান্ত কণ্ঠে শুধায় শান্ত হন আপনার ছেলের কিছু হয়নি সামান্য ডান হাতে আর পায়ে চোট পেয়েছে হাতের হাড়ে সামান্য ফাটা ধরেছে আর পায়ের হাঁটুর হাড় সরে গিয়েছে অপারেশন করে দিয়েছি এখন কোনো চিন্তা নেই আগামী ৪ মাস টানা রেস্টে থাকতে হবে ডান হাত আর ডান পা নাড়ানো যাবে না প্রতি ১ সপ্তাহ পর পর হাসপাতালে আসতে হবে ডাক্তার কথাগুলো বলেই বের হয়ে যান দীপ্তি বেগম ডাক্তারের যাওয়ার দিকে তাকিয়ে আছেন বাম হাতে পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছে নিয়ে পা বাড়াই ভিকির কেভিনের উদ্দেশ্যে হাত পায়ে ব্যান্টিস ডান পাটা ঝুলিয়ে রেখেছে হাতটা সোজা করে রাখা দীপ্তি বেগম নাহিদ আর ওয়াফি রুমে দৃঢ় পায়ে রুমে প্রবেশ করে দীপ্তি বেগম একটু পরপর চোখের পানি মুছে দিচ্ছে সামনে ভিকির করুণ অবস্থা দেখে মুখ চেটে কান্না করে দেয় হেঁচকি উঠে গেছে মুখ চেপে ধরায় আস্তে করে ভিকির মাথার কাছে গিয়ে দাঁড়ায় কপালে একটু ছোট চুম্বন এঁকে দেয় মাথার হাত বুলিয়ে বসে পড়ে দীপ্তি বেগম ভিকি ঘুমিয়ে আছে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে গিয়েছে কাল সকালের আগে এই ঘুম ভাঙবে না নাহিদ পায়ের কাছে বসে চুপ করে তাকিয়ে থাকে তার মস্তিষ্কে বারবার অ্যাক্সিডেন্টের দৃশ্যটা হানা দিচ্ছে অজস্র এলোমেলো ভাবনা ভিড় জমেছে মস্তিষ্কে কিন্তু তা প্রকাশ করতে ব্যর্থ কার কাছে প্রকাশ করবে যাদের কাছে প্রকাশ করবে কারোর লুনার মতো অবস্থা নেয় ভিকির মুখের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে নাহিদ দীপ্তি বেগমের থেকে বিদায় নিয়ে বের হয় ওয়াফি ২ হাত বুকে গুজে দাঁড়িয়ে আছে নাহিদকে বের হতে দেখে সেও বের হয় চক্ক শক্ক বিয়ে করে খুব ফুরফুরে মেজাজে আছেন সালমান সাহেব তিনি ৫১ বছর বয়সে আবার জোয়ান হয়ে উঠেছে সুন্দরী কম বয়সী একটা বউ পেয়ে আবরারকে সে মন অজস্রবার ধন্যবাদ জানিয়েছে বিয়েটা দেওয়ার জন্য এই বয়সে এত সুন্দরী কম বয়সী টাকাওয়ালা বউ পাওয়া মানে চাঁদ পাওয়ার সমান সুন্দরী বউটাকে নিয়ে লম্বা একটা ট্রাভেল দিবে বলে ভেবে রেখেছে কিন্তু তার মধ্যে কাটা হয়ে দাঁড়িয়েছে আমেনা বেগম সে কিছুতেই এই মেয়ের সাথে সংসার করা সহ্য করতে পারছে না সালমান সাহেব মুখ ফুটে কিছু বলতেও পারছেন না বললেই বাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেয় আর লন্ড বা কোরিয়া আবরারের ভয়ে যেতে পারছে না আবরার কঠোর স্বরে না করে দিয়েছে কোরিয়া বা লন্ডন না যেতে তাই আমেনা বেগমের এমন ঘ্যান ঘ্যান সহ্য করেই এখানে থাকতে হবে বিরতির করতে করতে নিচে নামে সালমান সাহেব আমেনা বেগম চুপচাপ নিজের ব্যাগ গুছাতে ব্যস্ত স্বাভাবিকভাবেই আছে ব্যাগ গুছানো দেখেই সালমান সাহেব ভ্রু কুচকে তাকায় কোথাও যাচ্ছ বাবার বাড়ি নির্লিপ্তভাবে জবাব দেয় আমেনা বেগম বাবার বাড়ির কথা শুনে সালমান সাহেবের মুখে হাসির ঝিলিক হাসি হাসি মুখ করে প্রশ্ন করে কতদিন থাকবে যতদিন বেঁচে থাকি এইবার সালমানের খুশি দেখে সে খুশিতে আত্মহারা হয়ে যায় চোখে খুশির বন্যা বয়ে যাচ্ছে এখন ২ জন একা একা থাকতে পারবেন এখন আর কারোর ঘ্যান ঘ্যানে শুনতে হবে না আহা এই বয়সে এই কম বয়সেই কমলার মতো টসটসা বউটাকে নিয়ে দিব্যি আনন্দে খাটবে আমেনা বেগম নাছরবান্দা উনি থাকবে না মেয়ে ২টার হাত ধরে চুপচাপ বের হয়ে যায় বাসা থেকে রাত ৯টা ৪৫ ছুঁই ছুঁই আনায়া ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে
আজকে একটু বেশি লেট হয়েছে শশীর মাকে দেখতে যাওয়ায়, যার কারণে ভিকির অবস্থার কথা আনায়ার কান পর্যন্ত পৌঁছায়নি। এত ঘটনা আনায়ার অজানা। এই ভাদ্র মাসের ভ্যাপসা গরমে গা জ্বলছে, তার ওপর রাস্তার ধুলাবালি দিয়ে শরীরের অবস্থা নাজেহাল। আনায়া রুমে প্রবেশ করেই কাভার্ডের দরজা খুলে আবরারের একটা সাদা রঙের শার্ট বের করে খাটের ওপর রেখেছে। ওয়াশরুমের দিকে পা বাড়ায়। প্রায় 40 মিনিট পর শরীরে টাওয়েল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। মাথা মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ায় আনায়া। মুখে ময়শ্চারাইজার লাগায়। সাদা রঙের কৌটা থেকে কিছু তরল পদার্থ নিয়ে শরীরে মালিশ করে। সকল স্কিন কেয়ার কাজ শেষ করে শেষে হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নেয়। শরীরটা এখন অনেকটা ঠান্ডা লাগছে। আয়না থেকে সরে ছোট ছোট পায়ে বিছানার কিনারে আসে। হাত বাড়িয়ে আবরারের শার্টখানা হাতে নেয়। শার্টখানা নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নেয়। প্রতিটি নিঃশ্বাসের সাথে ভেসে আসছে প্রিয়জনের ঘ্রাণ। আনায়া মুচকি হেসে টাওয়েলটা নিচে ফেলে আবরারের ঢিলেঢালা শার্ট আর একটা কালো রঙের প্লাজো গায়ে জড়িয়ে নেয়। ধপাস করে খাটে পড়ে যায়। ক্লান্ত শরীরে নিয়ে শুতেই ঘুম এসে হানা দেয় চোখে। অল্প সময়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায় আনায়া। অপরদিকে এসব তীক্ষ্ণ চোখে দেখছে আবরার। একটু পর পর শুকনো ঢোক গিলতে ব্যস্ত, কিন্তু গলা শুকায়ে কাঠ হয়ে আছে। জিভ দিয়ে উপর নিচ ঠোঁট ভিজিয়ে নিচ্ছে বারবার। আনায়ার ড্রেস চেঞ্জ দেখে আবরারের শরীরের প্রত্যেকটা পরম দাঁড়িয়ে পড়ে। নিচের ঠোঁট কামড়ে আওড়ায়। তোমাকে ইন্নার ছাড়া দেখতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। এখন তো পুরা বস্ত্রহীন। এখন আমি নিজেকে কি করে সামাল দিব? এসব দেখে নিজেকে সামলাতে পারবো না দেখে শুধু রুমের এক জায়গায় ক্যামেরা লাগিয়েছি, আর তুমি আজান্তে সেইখানে ড্রেস চেঞ্জ করেছ। কথাগুলো আউড়িয়ে আবরার সোজা হয়ে শুয়ে পড়ে। শরীর থরথর করে কাঁপছে। ঘেমে একাকার হয়ে গিয়েছে ইতিমধ্যে। নিজেকে সামলাতে না পেরে উঠছে দাঁড়ায় আবরার। ইমার্জেন্সি টিকেট কাট। আমি আজকেই এখনই বাংলাদেশ ব্যাক করব। কিভাবে করবি আমি জানি না। আবরারের কথায় অমি টু শব্দ করেনি। সোজা বছর হয়ে আসে। রাত 11টা। টিকেট নিয়ে ফিরে অমি। আবরারের অবস্থা অবনতি হচ্ছে, কিন্তু তা বুঝতে দিচ্ছে না কাউকে। চুপচাপ টিকেট হাতে নিয়ে বেরিয়ে আসে বাসা থেকে। বন্ধুরা, পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।